এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। গাজা ও লেবাননে অপরাধযজ্ঞ চালানোর জন্য সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েল সরকারের সকল কর্মকর্তার বিচার করার আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। লেবাননের রাজধানী বৈরুতের 8তলা ভবন গুড়িয়ে দিল ইসরায়েল। গোলানি ব্রিগেডের সদর দপ্তরে হিজবুল্লাহ ড্রোন হামলা। দক্ষিণ লেবাননে তুমুল সংঘর্ষ। বাংলাদেশে শপথ নিলেন নতুন নির্বাচন কমিশনের সকল সদস্য। সবার সহযোগিতা নিয়ে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় সিইসির। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আর কখনো ৩৭০ ধারা ফিরবে না। কেউ প্রতিশ্রুতি দিলেও তার সম্ভব নয়, বললেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কিলুজমা খামেনি গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ অপরাধযজ্ঞ চালানোর জন্য সন্ত্রাসী ইসরায়েল সরকারের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার দাবি করেছেন। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে আহ্বান জানান। আয়াতুল্লাহ খামেনির এক্স বার্তায় বলা হয়েছে, অপরাধী ইহুদিবাদী সন্ত্রাসী চক্রের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে। হেগের আন্তর্জাতিক আদালত ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই এক্স বার্তা প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি এর আগে বহুবার ইসরায়েলি নেতাদেরকে যুদ্ধ অপরাধী আখ্যায়িত করে তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, গাজা উপত্যকার উত্তর অংশে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলায় একজন ইসরায়েলি নারী পণবন্দী নিহত হয়েছে। সংগঠনটি গাজায় নিহত সকল ইসরায়েলি পণবন্দীর মৃত্যুর জন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভাকে দায়ী করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা শনিবার ওই নারী পণবন্দীর নিহত হওয়ার খবর দিয়ে জানান, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধ অপরাধী নেতানিয়াহু এবং তার সামরিক কর্মকর্তারা তাদের পণবন্দীদের প্রাণ হরণের জন্য সম্পূর্ণ দায়ী, কারণ তারাই বোমা হামলা চালিয়ে পণবন্দীদের হত্যা করার পাশাপাশি এসব পণবন্দীর স্বাভাবিক বেঁচে থাকাকে দুর্বিষহ করে তুলেছে। হামাসের এই মুখপাত্র জানান, নিহত পণবন্দীর সঙ্গে থাকা আরেক নারী পণবন্দীর জীবনও ভয়াবহ বিপদের মুখে রয়েছে। ইহুদিবাদী সেনারা যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে এরপর যদি তাদের নিহত পণবন্দীদের লাশও সংরক্ষণ করা না যায়, সেজন্য তাদেরকেই দায়ী থাকতে হবে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি 8তলা ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ভয়াবহ এই হামলায় অন্তত 11 জন শহীদ এবং অপর 63 জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে গাজার পাশাপাশি লেবাননের উপরও ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার বৈরুতের বাস্তা এলাকার আল মামুন সড়কে অবস্থিত ওই ভবনটিতে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এর ফলে আশেপাশের ভবনগুলোর মারাত্মক ক্ষতি হয়। হামলার ভয়াবহতা এত বেশি ছিল যে তাতে গোটা বৈরুত কেঁপে ওঠে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ ওই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, বৈরুতের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে 5টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর আগের দিন ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত একটি 11তলা ভবন ধ্বংস করে দেয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার দেশটির দক্ষিণ প্রান্তে আরেকটি ইসরায়েলি হামলায় অন্তত 5 স্বাস্থ্যকর্মী শাহাদাত বরণ করেছেন। ওদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত 1 বছরের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে অগ্রণী ভূমিকা পালন করেছে এই গোলানি ব্রিগেড। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, উত্তর ইসরায়েলের আক্কা শহরে অবস্থিত গোলানি ব্রিগেডের সারগা প্রশাসনিক সদর দপ্তর লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কামিকাজের ড্রোনগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। গোলানি ব্রিগেডকে ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে সুসজ্জিত অভিজাত পদাতিক ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়, যার 5টি ব্যাটালিয়ন রয়েছে। গত মাসে দক্ষিণ লেবানন সীমান্তে এক সংঘর্ষে এই ব্রিগেডের 7 সদস্যকে হত্যা করেছিল হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধাদের হাতে সে সময় আরো কয়েক ডজন ইসরায়েলি সেনা আহত হয়, যাদের মধ্যে 17 জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। ইসরায়েলি মিডিয়াও দখলকৃত অঞ্চলের উত্তরে বেশ কয়েকটি ইহুদিবাদী বসতিতে হিজবুল্লাহ ড্রোন অনুপ্রবেশের খবর দিয়েছে। লেবাননের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর ব্যারাকগুলোকে টার্গেট করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা খায়বার অভিযানের আওতায় লেবানন সীমান্তে অবস্থিত ইসরায়েলি নৌবাহিনীর কৌশলগত সামুদ্রিক নজরদারি এবং উত্তর উপকূলের নিয়ন্ত্রণ ঘাঁটি সহ অধিকৃত ফিলিস্তিনের কিছু অংশে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বা সিএসি এএমএম নাসির উদ্দিন ও 4 জন নির্বাচন কমিশনার আজ শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিএসি এবং 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি। সবার সহযোগিতা নিয়ে তারা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চান। আজ শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার সময় মূল ভবনের প্রবেশপথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনাররা সঙ্গে ছিলেন। নাসির উদ্দিন বলেন, ফার্স্ট অব অল শপথ নিয়েছি, শপথের সম্মানটা রাখতে চাই, শপথ সমুন্নত রাখতে চাই। আমি এটাকে নিজের জীবনের বড় অপরচুনিটি হিসেবে দেখেছি এই দায়িত্বটাকে। অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলো এবং অনেক রক্ত দিয়েছে। আমি তাদের একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এজন্য সর্বোচ্চটুকু করব। ভারতের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটের জয় নিশ্চিত করার পর কংগ্রেসকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জম্মু কাশ্মীরে 370 ধারা ফিরবে না। কেউ চাইলে বা প্রতিশ্রুতি দিলেও এটি করা সম্ভব নয়। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিজেপি সদর দপ্তরে দেয়া ভাষণে মোদী সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এই দাবি পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2019 সালে 370 ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেয় কেন্দ্র। 370 নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে,
তেমনই ক্ষোভ রয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারানোর নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরবাসীকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছেন, তবে ৩৭০ ধারা ফেরানোর কোনো প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হলে পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি। তিনি সৌদি দৈনিক আশ-শারকুল আওসাদকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। গত সপ্তাহে রিয়াদ সফর করে আসা এই সিনিয়র ইরানি কূটনীতিক বলেন, ইরান ও সৌদি আরব পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়। রাভাঞ্চি আরও বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলোর সামনে থাকা চলমান হুমকি মোকাবেলা এবং এসব দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ভিত্তি তৈরি করতে ইরান ও সৌদি আরবের মধ্যে টেকসই দ্বিপক্ষীয় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও রিয়াদের যৌথ প্রচেষ্টা দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতার একটি সফল মডেল হিসেবে কাজ করতে পারে, যার লক্ষ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় স্তরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে উৎসাহিত করা। সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক সপ্তাহে ২১,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৮,৫০৮ জন পুরুষ এবং ২,৭৫৯ জন নারী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মোট ২১,২৬৭ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেফতার করা হয়। গালফ নিউজ বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১১,৬০৭ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৫,২৮৫ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং ৩,২৩২ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কা আলবানিস ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার প্রাক্তন যুদ্ধমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে পশ্চিমাদের প্রতিশ্রুতির পরীক্ষা হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের উপর বোমা হামলা ও গণহত্যা চালানো এবং তাদেরকে অনাহারে মারার মতো অপরাধের শাস্তি নিশ্চিত করা উচিত। এ সম্পর্কেই দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার প্রাক্তন যুদ্ধমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে পশ্চিমাদের প্রতিশ্রুতির পরীক্ষা হিসেবে বিবেচনা করেছেন। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কা আলবানিস বলেছেন, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে ঘিরে পশ্চিমা দেশগুলোর মাঝে বিভক্তি লক্ষ্য করছি। তিনি আরো বলেছেন, ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারের আদেশ বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্য সকলের দাবি। সুতরাং এই দাবি অবশ্যই পূরণ করা উচিত। তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর বোমা হামলা ও গণহত্যা চালানো এবং তাদেরকে অনাহারে মারার মতো অপরাধের শাস্তি নিশ্চিত করা উচিত। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গাজাবাসীদের বিরুদ্ধে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক এই আদালতের কাছে অনুরোধ জানিয়েছিলেন। আদালত বলেছে, গাজাবাসীকে গণহারে ক্ষুধায় রাখার পেছনে নেতানিয়াহুর অপরাধমূলক দায় থাকার গ্রহণযোগ্য ভিত্তি রয়েছে।
গ্যালান্ট ও নেতানিয়াহু দুজনকে গাজায় খোদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় অভিযুক্ত করেছে আদালত। এই বক্তব্যের মধ্য দিয়ে মূলত আদালত গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত উপত্যকাটিতে খাদ্য সামগ্রী ও মানবিক ত্রাণ সরবরাহে পদ্ধতিগত উপায়ে বাধা দিয়ে চলার ঘটনাকে বুঝিয়েছে। এর বাইরে আদালত এই দুই নেতাকে হত্যা, নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় অভিযুক্ত করেছে। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে দৈনিক নয়া আল আরাবি লিখেছে, নেতানিয়াহু ও ইয়োব গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ সংক্রান্ত আইসিসির রায়কে গাজার জনগণ সন্দেহের চোখে দেখছে। সেই সঙ্গে নেতানিয়াহু এবং গ্যালান্টকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় গাজা যুদ্ধ বন্ধ হয়ে যাবে বলেও মনে করেন না তারা। তবে গাজার বাসিন্দারা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওই রায়কে গাজাবাসীদের দুর্ভোগ ও কষ্টের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছে। খান ইউনিসের এক ফিলিস্তিনি বাসিন্দা সাবের আবু গালি বলেছেন, এই রায় কখনোই বাস্তবায়িত হবে না, কারণ ইহুদিবাদী ইসরায়েল ভেটো ক্ষমতার অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট। আরেক ফিলিস্তিনি নাগরিক সাইদ আবু ইউসুফও বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত অনেক দেরি করে ফেলেছে। আমরা ৭৬ বছর ধরে এরকম পরিস্থিতি দেখে এসেছি। যা কিছুই জারি করা হোক না কেন, সেগুলো কখনোই বাস্তবায়ন করা হয় না এবং তার তেমন কোনো কার্যকর প্রভাব নেই। অন্যদিকে পশ্চিম এশিয়া পরিস্থিতি বিশেষজ্ঞ হাসান আনিজাদে বলেছেন, পশ্চিমা দেশগুলো সহ মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলিদের হত্যাকাণ্ডকে সমর্থন করার পাশাপাশি নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক ফোরামে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে বেশ কয়েকবার ভেটো দিয়েছে। এতক্ষণ সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।